হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নাসরিন, লেকচারার, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স কোর্সের বিগত একটি ক্লাসে আমরা মূলধন ব্যয় এই চ্যাপ্টারটি পড়ছিলাম। ব্যাংকিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স চ্যাপ্টারের যে ৭ম অধ্যায়টি আছে মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল, আমরা সেই অধ্যায়টি পড়ছিলাম। সো আমরা আমাদের সেই অধ্যায়টির পরবর্তী যে আমাদের বিষয়টি আছে সেটি আজকে আলোচনা করব, তোমাদের সেকেন্ড ক্লাস এটি। তবে তার আগে একটি বিষয় আমার বলার ছিল, সেটা হচ্ছে আসলে আমরা অনলাইন যে ক্লাসগুলো শুরু করেছি, আম, বিগত যে ক্লাসটি আমি নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আসলে তোমাদের রেসপন্স এখানে খুবই কম। ঠিক আছে, অনলাইন ক্লাসগুলো আসলে যে পরিমাণ এফোর্ট দিতে হয় আসলে এই ক্লাসগুলো আমরা যখন প্রেজেন্ট করছি, প্রেজেন্টেশনটা তৈরি করছি, তার জন্য যতটুকু এফোর্ট দিতে হচ্ছে, সো তোমরা যদি একটু রেসপন্স করো এবং ক্লাসগুলো ফলো করো, তাহলে আমাদের এই যতটুকু পরিশ্রম সেটা সার্থকতা। আমরা আশা করব যে তোমরা আরেকটু রেসপন্স করবে এবং ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। এবং আজকের ক্লাসটি অবশ্যই আমার যেহেতু এটি ম্যাথমেটিক্যাল কোর্স, প্রত্যেকটি ক্লাসে দেখা যাচ্ছে যে বিগত ক্লাসগুলো আহ, অবশ্যই একটু ফলো করতে হবে, নাহলে হঠাৎ করে মাঝখান থেকে আমরা ম্যাথমেটিক্যাল কোর্সগুলো ভেবে বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমি ভিডিওগুলো যেহেতু আপলোড করছি, অবশ্যই আমার এটা রেকর্ডেড থাকছে। সো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই পূর্বের ভিডিও অবশ্যই একটু দেখে নিবে এবং বাসায় অবশ্যই একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমরা বিগত ক্লাসে ৭ম অধ্যায় মূলধন ব্যয়, এই অধ্যায়টি আমরা পড়ছি। আমরা আমাদের বিগত ক্লাসে মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটালের ডেফিনিশন পড়েছি, উৎসগুলো পড়েছি। উৎসগুলোর মধ্যে আমরা আহ, উৎসগুলো আলোচনা করেছিলাম এখানে। ওকে, সো আমরা 4টি উৎসের কথা আলোচনা করেছি। মূলধনের যে ব্যয় আছে, তো উৎসগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ব্যয় আমাদেরকে বের করতে হবে, আমাদের সেখানেই ম্যাথ গুলো আছে। তো আমরা কিন্তু পরবর্তীতে এই যে একটি উৎস হচ্ছে ঋণপত্র, আমরা এই মুহূর্তে এই ঋণপত্র বিষয়টি আলোচনা করছি। তো দীর্ঘমেয়াদী ঋণের মূলধন ব্যয়, কস্ট অফ ডেট, এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। কস্ট অফ ডেট বা দীর্ঘমেয়াদী ঋণের মূলধন ব্যয়, এখানে আমরা একটি সূত্র দেখিয়েছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই বিষয়টিও আলোচনা করেছি যে ঋণপত্র কি, এবং ঋণপত্র দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্র, একটি হচ্ছে অপরিশোধযোগ্য ঋণপত্র। তো অপরিশোধযোগ্য ঋণপত্র, এটি আমরা লাস্ট ক্লাসে অপরিশোধযোগ্য ঋণপত্রের যে মূলধন ব্যয়, এটি আমরা লাস্ট ক্লাসে করেছি। তো আজকে আমরা পরিশোধযোগ্য বা রিডিমেবল ঋণপত্র, এই রিডিমেবল ঋণপত্র বা পরিশোধযোগ্য ঋণপত্রের মূলধন ব্যয়টি আমাদের আজকের ক্লাসে করছি। যেমন এটি আমরা লাস্ট ক্লাসে করেছিলাম অপরিশোধযোগ্য ঋণপত্রের মূলধন ব্যয়, এগুলো আমরা লাস্ট ক্লাসে করেছি। সো এটা আমাদের আজকে নতুন টপিক, সেটি হচ্ছে পরিশোধযোগ্য বন্ড বা ঋণপত্রের ব্যয়, কস্ট অফ রিডিমেবল ডেট। এটি হচ্ছে আমাদের আজকের নতুন যে আমরা টপিকসটি নিয়ে আলোচনা করব। সো আমরা যদি একটু পিছনে আরেকবার যাই, তাহলে আমরা এখানে দেখবো যে একটি হচ্ছে দু ধরনের ঋণপত্র আছে, একটি হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্র, একটি হচ্ছে অপরিশোধযোগ্য ঋণপত্র। সো অপরিশোধযোগ্য ঋণপত্রটি কি ছিল? যে সকল বন্ডের অর্থ নির্দিষ্ট মেয়াদ পরে ফেরত দেয়া হয় না। এখানে কি থাকে না, এখানে কোনো এই সূত্রটির মধ্যে কোনো মেয়াদ দেয়া থাকছে না, কারণ এই ঋণপত্রের যে অর্থ সেটা কখনোই ফেরত দেওয়া হয় না, মেয়াদ থাকে না। আর পরিশোধযোগ্য যে ঋণপত্র, যেটি আমরা আজকে পড়বো, আলোচনা করছি, সেটা কস্ট অফ রিডিমেবল ডেট বা পরিশোধযোগ্য ঋণপত্র। সেখানে এই সকল বন্ড বা ঋণপত্রের অর্থ একটি নির্দিষ্ট মেয়াদ পর পরিশোধ করা হয়।
আমরা আরেকবার ঋণপত্রের কনসেপ্টটা ক্লিয়ার করছি যে একটি কোম্পানির অনেক মূলধন প্রয়োজন হয় এবং কোম্পানি যে উৎসগুলো থেকে মূলধন সংগ্রহ করে সাধারণত এক মালিকানা বা অংশীদারি ব্যবসায়ে যে মূলধন সংগ্রহের প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়া থেকে এই প্রক্রিয়াটি ভিন্ন। কোম্পানির অনেক বেশি মূলধন প্রয়োজন হয় বলে কোম্পানি আহ আর সাধারণত শেয়ার বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করে। সো ঋণপত্র ইস্যু করা মানে কি, আমরা লাস্ট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তোমাদের যদি কারো কনফিউশন থাকে সে লাস্ট ক্লাসটি একটু দেখে নিবে। সো ঋণপত্র ইস্যুর মাধ্যমে করছে মানে কোম্পানি যখন বাজারে বন্ড বিক্রি করছে, মানে বন্ড ছাপিয়ে যখন বিক্রি করছে, তখন কি হচ্ছে যে সাধারণ মানুষ যারা বিনিয়োগকারী আছে তারা বন্ড কিনছে এবং কোম্পানিকে অর্থ প্রদান করছে। যে অর্থটি দিচ্ছে, বন্ড কিনে যে অর্থটি কোম্পানিকে দিচ্ছে সেটা হচ্ছে ঋণ। কোম্পানিকে কি করতে হয়, একটা মেয়াদের জন্য এই অর্থ নেয় কোম্পানি বিনিয়োগকারীর কাছ থেকে, যার কাছে বন্ড বিক্রি করেছে তার কাছ থেকে কোম্পানি ঋণটি নেয়। এই ঋণ নেয়, বন্ড বিক্রির মাধ্যমে ঋণ নেয় এবং এই বন্ডের গায়ে, এই পরিশোধযোগ্য বন্ডের গায়ে একটা মেয়াদ লেখা থাকে। সেই মেয়াদ শেষ হলে কোম্পানি কি করছে, ইনভেস্টর বা বিনিয়োগকারী বা বন্ড হোল্ডার যে বন্ড কিনেছে তাকে এই ঋণপত্রের যে অর্থ তা পরিশোধ করে। তো যে ধরনের বন্ডে একটা নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে এবং সেই মেয়াদ পূর্তিতে কোম্পানি বন্ড হোল্ডারকে এই অর্থ পরিশোধ করে দেয়, ঋণ যে নিয়েছিল সেই ঋণ পরিশোধ করে দেয়, সে ধরনের বন্ডকে আমরা বলি পরিশোধযোগ্য বন্ড বা রিডিমেবল বন্ড। তো আমরা এখানে একটা সংজ্ঞা লিখেছি, যে সকল বন্ড বা ঋণপত্রের অর্থ একটি নির্দিষ্ট মেয়াদ পর পরিশোধ করা হয়। মানে এই যে বন্ড 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 যেটা থাকে একটা সার্টিফিকেটের মতন, সেটার গায়ে একটা নির্দিষ্ট মেয়াদ লেখা থাকে। সেই ধরনের এবং সেই মেয়াদ পূর্তিতে এই বন্ডের মাধ্যমে কোম্পানি যে অর্থ ঋণ নিয়েছিল তা পরিশোধ করে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ড সমমূল্যে, অধিহারে, অবহারে ইস্যু করা হতে পারে। একটি বন্ড বা ঋণপত্র সমমূল্যে অথবা অধিহারে অথবা অবহারে ইস্যু করা। বন্ড বা শেয়ার দুটি কি করতে হতে পারে, সমমূল্যে, অধিহারে, অবহারে ইস্যু হতে পারে। এক্ষেত্রে আমরা এখানে যখন আমরা বন্ডের যে অঙ্কগুলো আছে সেগুলো যখন করব, কিছু কিছু কয়েক ধরনের মূল্য আমরা আমাদের অঙ্কে দেখতে পাবো। একটা পাবো আমরা লিখিত মূল্য, যেটাকে আমরা ইংলিশে বলছি ফেস ভ্যালু। লিখিত মূল্য, লিখিত মূল্য হচ্ছে যে মূল্যটি বন্ডের গায়ে লেখা থাকে। কোম্পানি যখন বন্ড বন্ড ছাপায় তখন সে বন্ডের গায়ে যে মূল্যটি লেখা থাকে সেটা হচ্ছে লিখিত মূল্য বা ফেস ভ্যালু। বিক্রয় মূল্য, এই লিখিত মূল্যকে আমরা ফেস ভ্যালু এফভি বা এমভি, ম্যাচুরিটি ভ্যালু দুটি বলতে পারি। বিক্রয় মূল্য হচ্ছে সেলস ভ্যালু। বিক্রয় মূল্য সেলস ভ্যালু, যে মূল্যে বন্ড বিক্রয় করা হয় বা ইস্যু করা হয়। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূল্য গায়ে লেখা আছে এবং সেই মূল্যেই বিক্রয় করা হয়। কখনো কখনো যে মূল্য গায়ে লিখে আছে মানে ফেস ভ্যালু যেটা আছে বা লিখিত মূল্যের চেয়ে বেশি দামেও বিক্রি করা হয়, কখনো কখনো কম দামেও বিক্রয় করা হয়। সো এই বিষয়টির উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয় যে বন্ড সমমূল্যে বিক্রয় হয়েছে নাকি অধিহারে বিক্রয় হয়েছে নাকি অবহারে বিক্রয় হয়েছে। সো এখানে আমরা তিনটি কনসেপ্টটি একটু দেখে রাখছি, যে সমহারে বিক্রয় কখন বলছি, যদি বন্ডের লিখিত মূল্যে বন্ড বিক্রয় বা ইস্যু করা হয় তবে বলা হয় বন্ডটি সমহারে বিক্রয় হয়েছে। মানে লিখিত মূল্যে বন্ড বিক্রয় করা হয় বা ইস্যু করা হয়, যেই মূল্যটি লিখিত আছে সেই মূল্যেই বিক্রয় করা হচ্ছে। সো এখানে ফেস ভ্যালু ইকুয়ালস টু সেলস ভ্যালু। যদি বলা হয় ১,০০০ টাকা মূল্যের একটি বন্ড বন্ড সমমূল্যে বিক্রয় করা হয়েছে, তার মানে হচ্ছে ১,০০০ টাকা মূল্যের লিখিত মূল্যের বন্ডটি সেলস ভ্যালু কত, ১,০০০ টাকা সমমূল্যে বিক্রয় হয়েছে, যা
ফেস ভ্যালু তাই সেলস ভ্যালু। অথবা যদি আমার কোনো অধিহার বা অবহারের বিষয় না থাকে, উল্লেখ করা না থাকে প্রশ্নে, তাহলে ধরে নিতে হবে যে এই বন্ডটি সমহারে বিক্রয় হয়েছে এবং যা ফেস ভ্যালু থাকবে সেটিই হচ্ছে এই বন্ডটির সেলস ভ্যালু। পরবর্তী যে কনসেপ্ট সেটি হচ্ছে অধিহারে বিক্রয়। সো অধিহারে বিক্রয় মানে হচ্ছে যদি লিখিত মূল্য থেকে মানে ফেস ভ্যালু থেকে বেশি মূল্যে বিক্রয় বা ইস্যু হয়। তার মানে হচ্ছে আমার যে লিখিত মূল্য থাকবে তার চেয়ে আমার ইস্যু মূল্য বা বিক্রয় মূল্যটা বেশি হবে, তখন তাকে আমরা অধিহারে বিক্রয় বলি। অনেক ক্ষেত্রে আমরা প্রিমিয়ামে বিক্রয় বলি। এই যে অধিহার, এই অধিহারটাকে প্রিমিয়াম বলছে। ঠিক আছে? তার মানে লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় হলে আমরা বলছি প্রিমিয়ামে বিক্রয় হয়েছে বা অধিহারে বিক্রয় হয়েছে। এই কথাটি এভাবে থাকতে পারে, যেমন ১,০০০ টাকা লিখিত মূল্যের বন্ড ১১০০ টাকায় ইস্যু হয়েছে বা বিক্রয় হয়েছে। তার মানে এটা লিখিত ভ্যালু বা ফেস ভ্যালু ছিল ১,০০০ টাকা, বিক্রয় হয়েছে বা ইস্যু হয়েছে ১১০০ টাকায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি ১০০ টাকা বেশি মূল্যে ইস্যু হয়েছে বা বিক্রয় হয়েছে। তার মানে এটি ফেস ভ্যালুর চেয়ে বেশি মূল্যে বিক্রি হয়েছে, তার মানে এটা অধিহারে বিক্রয় হয়েছে। এই এই টাকাটাকে, এই ১০০ টাকাকে আমরা প্রিমিয়াম বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে প্রিমিয়াম ইস্যু হয়েছে, অধিহারে ইস্যু হয়েছে। সো এই অনেক ক্ষেত্রে এই কথাটি এভাবে ১১০০ টাকা ডিরেক্ট না থেকে অনেক সময় দেয়া থাকে যে ১,০০০ টাকার বন্ড ১০% প্রিমিয়াম বা অধিহারে ইস্যু হয়েছে। আমার বন্ডটি হচ্ছে ১,০০০ টাকার। তার মানে এই বন্ডটির লিখিত মূল্য বা ফেস ভ্যালু হচ্ছে ১,০০০ টাকা। ১০% প্রিমিয়ামে ইস্যু হয়েছে। এই কথাটির মানে হচ্ছে যেটি লিখিত মূল্য তার চেয়ে ১০% বেশি হারে ইস্যু হয়েছে। তাহলে বন্ডটি কত টাকা মূল্যে কত টাকা মূল্যে ইস্যু হয়েছে সেটা আমার যদি প্রশ্নে এ ধরনের কোনো মানে টার্ম থাকে, তাহলে আমাকে সেক্ষেত্রে বের করে নিতে হবে সেলস ভ্যালু, মানে বিক্রয় মূল্য বের করে নিতে হবে। এটি হচ্ছে আমার লিখিত মূল্য আর এটি হচ্ছে আমার প্রিমিয়াম। এখানে আমি লিখিত মূল্যের উপর প্রিমিয়াম ধরবো। তার মানে হচ্ছে ১,০০০ টাকা লিখিত মূল্যের উপর ১০% প্রিমিয়াম ধরলে আমার আসে ১০০ টাকা। তাহলে আমার ফেস ভ্যালুর সাথে আমি ১০০ টাকা প্রিমিয়াম যোগ করলে হবে ১১০০ টাকা, সেটি হবে আমার সেলস ভ্যালু। সো আমাদের এই ধরনের যখন কোনো আমরা টার্ম দেখবো তখন আমাকে এই লিখিত মূল্য সাথে ১০% গুণ করে যে ১০০ টাকা প্রিমিয়াম পাবো সেটি আমরা ১,০০০ টাকার সাথে যোগ করলেই আমরা কি পাবো? আমরা পাবো আমার সেলস ভ্যালু। অবহারে বিক্রয়, তাহলে আমরা এর আগে দেখলাম সমহারে বিক্রয়, এখানে অধিহারে বিক্রয় অথবা অবহারে বিক্রয়। বন্ডটি যে কোনো হারেই বিক্রয় হতে পারে। অবহারে বিক্রয় হলে কি হচ্ছে, লিখিত মূল্য বা ফেস ভ্যালু থেকে কম মূল্যে ইস্যু হবে। ফেস ভ্যালু যদি থাকে ১,০০০ টাকা, ইস্যু হবে ১,০০০ টাকার কমে। ঠিক আছে? সো এটাকে অবহারে ইস্যু বা ডিসকাউন্টে ইস্যু বা বিক্রয় বলা হচ্ছে। এখানে একটা উদাহরণ দেয়া আছে যে ১,০০০ টাকা মূল্যের বন্ড ১০% ডিসকাউন্টে বিক্রয় হয়েছে। যদি ১০% ডিসকাউন্ট, এই অবহারটাকে আমরা ডিসকাউন্ট বলছি। যদি যদি এই কথাটি না থাকে, ডিরেক্ট এই কথাটি না থাকে, সেক্ষেত্রে যদি শুধু এতটুকু কথা থাকে যে ঠিক আছে। সো ১০% হারে ১০% ইস্যু হয়েছে। যদি শুধু এতটুকু কথা এখানে আমাদের থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে যে ১,০০০ টাকার উপর, এই ১,০০০ টাকার উপর আমাদেরকে ১ম এ ১০% বের করে নিতে হবে। ১০% বের করলে আমরা কত পাবো? সেটা হচ্ছে ১০০ টাকা পাবো। তাহলে আমরা ডিসকাউন্ট পাবো ১,০০০ টাকার উপর ১০% যদি আমরা ডিসকাউন্ট বের করি ১০০ টাকা পাবো। সেটা যদি আমরা এই ১,০০০ টাকার সাথে যোগ করি, সরি যেহেতু এটা ডিসকাউন্টে বিক্রি হয়েছে, তাহলে ১,০০০ টাকা থেকে যদি আমরা ১০০ টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো ৯০০ টাকা। সো আমরা এখানে ডিসকাউন্টে যদি আমরা বিক্রি করি বা অবহারে যদি বিক্রি করি, স্বাভাবিকভাবে সেটা আমাদেরকে এই অ্যামাউন্টটা বের করে আমাদেরকে কি করতে হবে? মাইনাস করতে হবে। সো ৯০০ টাকা ডিরেক্টও থাকতে পারে। যদি আমরা দেখি যে ১,০০০ টাকা মূল্যের বন্ড ৯০০ টাকায় বিক্রি হয়েছে। সো আমরা বুঝতেই পারছি যে এটি অবহারে বা ডিসকাউন্টে বিক্রয় হয়েছে।
এখানে আমরা যে সূত্রটি পেয়েছি, আমরা এর আগের ক্লাসে সূত্র দিয়েছিলাম কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়, সেটি ছিল আমার যেটা যেখানে মেয়াদ দেয়া থাকে না, যখন মেয়াদ দেয়া থাকে না সেটা ছিল ইরিডিমেবল। ঠিক আছে, আমরা আমাদের আগের ক্লাসে এই কেডি বের করেছি, কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়। ঋণ মূলধন ব্যয়, মূলধন ব্যয়টাকে এখানে কে দিয়ে বোঝানো হচ্ছে, আর ঋণটাকে ডেট, ডিইবিটি, ডেটের ডি এখানে বোঝানো হচ্ছে। ঋণ মানে ডি এই ডিটা দিয়ে আমরা ঋণ বুঝাচ্ছি, ঠিক আছে। আর কে দিয়ে আমরা কস্ট বুঝাচ্ছি, কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা কে দিয়ে বুঝাচ্ছি। আর ডি দিয়ে বুঝাচ্ছি ঋণ। কর পরবর্তী, কর পরবর্তী মানে আমরা লাস্ট ক্লাসে এই কর পরবর্তী কনসেপ্টটি আলোচনা করেছি, সেটা হচ্ছে যখন ঋণ নেওয়া হলে ঋণের উপর যে সুদ দেওয়া হয় সেটা কর, কর ছাড় বা কর সুবিধা পাওয়া যায়। এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, এজন্য আজকে আর ডিটেলস আলোচনা করছি না। সো কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় বা কেডি, এটি বের করার সূত্র হচ্ছে আমার এটি। সূত্রটি অবশ্যই তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। সূত্রটি আসলে মুখস্থ করার কোনো বিকল্প নেই, সূত্রটি মুখস্থ করতে হবে তোমাদেরকে। সো কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়, আমরা ঋণপত্র দুই ধরনের পেয়েছি, একটাতে মেয়াদ থাকে, একটাতে মেয়াদ থাকে না। যেটাতে মেয়াদ থাকে না সে তাকে বলে অপরিশোধযোগ্য। তো অপরিশোধযোগ্য হলে আমাদের যে বিগত ছিল ক্লাস, সেই ক্লাসের যে সূত্রটি আছে এই সূত্রটি আমরা ব্যবহার করব যখন আমার মেয়াদ দেয়া থাকবে না। যেমন এই অঙ্কটাতে আমার কোনো মেয়াদ দেয়া নেই। দেখ, ১,০০০ টাকা লিখিত মূল্যের 10% সুদে চিরস্থায়ী বন্ড, এটি হচ্ছে চিরস্থায়ী বন্ড, এখানে কোনো মেয়াদ দেয়া নেই, এটি সারা জীবন চলতে থাকবে। আর এটি হচ্ছে আমরা পড়ছি আজকে পরিশোধযোগ্য, যখন মেয়াদ দেয়া থাকবে, তার মানে হচ্ছে নির্দিষ্ট মেয়াদ পরে অর্থ পরিশোধ করে দেওয়া হবে, সেটাকে আমরা বলছি পরিশোধযোগ্য বা রিডিমেবল। সো আমরা আজকে মেয়াদ দেয়া থাকলে কি হবে সূত্রটা, সেটা আমরা আজকে করছি। সো আমাদের এই সূত্রটি তোমরা অবশ্যই অঙ্ক যখনই করবে, যদি ক্লাসটি করো খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছো, সূত্রটি অবশ্যই লিখে ফেলবে এবং সূত্রটি মুখস্থ করে ফেলবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আই, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আই, তার মানে হচ্ছে আমরা তো ঋণ নিয়েছি, বন্ড বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে কোম্পানি কি করেছে, ঋণ নিয়েছে। সো যখনই কোম্পানি ঋণ নেয়, যারা কোম্পানির কাছ থেকে ঋণপত্র বা বন্ড ক্রয় করেছে তারা হচ্ছে কোম্পানিকে ঋণ দিয়েছে। আর কোম্পানি তাদেরকে কি দিবে, কোম্পানি তাদেরকে দিবে ইন্টারেস্ট। সো ঋণের সাথে কিসের সম্পর্ক, ইন্টারেস্টের সম্পর্ক। ঋণ নিলে ইন্টারেস্ট দিতে হয়, কোম্পানি যখন ঋণ নেয় কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হয়। সো এই ইন্টারেস্ট, আয় বা সুদ, এটা কিন্তু অঙ্কে অনেক সময় রেট দেয়া থাকে, 10%, 15% অথবা 5%, যে কোনো একটা রেট দেয়া থাকে। আমরা কিন্তু এখানে যদি রেটটা বসাই তাহলে আমাদের অঙ্কটা হবে না। আমাদেরকে এই আয়টা বের করতে হবে। আয় কত, সুদ, সুদের পরিমাণ বের করতে হবে। এটা হচ্ছে সুদের পরিমাণ, সুদের বার্ষিক সুদের পরিমাণ। আয় হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ, এটা কিন্তু সুদের হার না। তার মানে এই সুদের হারটা সুদটা আমরা কিভাবে বের করব, আমার ১ বছরে কত টাকা সুদ দিয়েছি সেটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমার বন্ডের বা ঋণপত্রের যে লিখিত মূল্য বা ফেস ভ্যালু আছে, সেই ফেস ভ্যালুর উপরে আমরা আয় বের করব বা ইন্টারেস্ট বের করব। সো লিখিত মূল্য বা ফেস ভ্যালুর উপরে আমরা যদি আমাদের অঙ্কে যে সুদের হার দেয়া থাকবে, যদি 10% দেয়া থাকে, যদি 5% দেয়া থাকে, তাহলে 5%। সো লিখিত মূল্যের উপর 5% ধরে, ১,০০০ টাকা যদি লিখিত মূল্য হয়, ১,০০০ টাকার 5% ধরে আমরা সুদ বের করব। যদি হয় ১,২০০ টাকা, ১,২০০ টাকার 10%, তাহলে ১,২০০ টাকার 10% ধরে আমরা সুদ বের করব। সো সুদটা সবসময় আমার অঙ্কে অনেক সময় অনেক ভ্যালু থাকতে পারে, যেমন আমরা একটু আগে পড়েছি, একটি হচ্ছে লিখিত ভ্যালু, আর একটি হচ্ছে ইস্যুর মূল্য অথবা বিক্রয় মূল্য। কয়েক ধরনের মূল্য আমার অঙ্কে থাকতে পারে। আমরা সবসময় ইন্টারেস্ট বা আইটি ধরবো কিসের উপরে, লিখিত মূল্য বা ফেস ভ্যালুর উপরে। সো এটা হচ্ছে আমাদেরকে এই আইটি বের করে নিতে হবে যে আয় কত। 1 - t দিয়ে আমরা এখানে কি করেছি, টি মানে হচ্ছে ট্যাক্স রেট। আমরা বিগত ক্লাসে পড়েছি যে ঋণের সুদ, যেহেতু আমরা কোম্পানি যখন ঋণ নেয়, কোম্পানি যে সুদ দেয়, সেই সুদ কোম্পানির মুনাফা থেকে বাদ দিয়ে ট্যাক্স নির্ধারণ করা হয়। সো ঋণ নিলে কোম্পানির
ট্যাক্স, যেহেতু সুদ বাদ দিয়ে ট্যাক্স নির্ধারণ করা হয়, এজন্য কোম্পানির ট্যাক্সের পরিমাণ কমে যায়। এটাকে ট্যাক্স সুবিধা বলে, কর সুবিধা, ট্যাক্স বেনিফিট। সো এই জন্য কি করা হয়, কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় যখন করা হয়, কেডি যখন আমরা বের করি, তখন আমরা কি করছি, করটাকে সমন্বয় করছি, এই জন্য এটার নাম কর পরবর্তী, আমরা কর সমন্বয় করছি। সো ইন্টারেস্ট ইন্টু 1 - t প্লাস এমভি। এমভি মানে হচ্ছে, এম মানে ম্যাচিউরিটি আর ভ্যালু, ম্যাচিউরিটির এম আর ভ্যালুর ভি, এই দুটি মিলে এমভি। ম্যাচিউরিটি ভ্যালু মানে হচ্ছে পরিশোধযোগ্য মূল্য। এই ম্যাচিউরিটি ভ্যালু আর ফেস ভ্যালু সাধারণত একই, ম্যাচিউরিটি ভ্যালু ফেস ভ্যালু একই, সো লিখিত মূল্য বা পরিশোধযোগ্য মূল্য। এনএসভি যেটা হচ্ছে এমভি মাইনাস এনএসভি। এনএসভি হচ্ছে নেট সেলস ভ্যালু, এনএসভি নেট সেলস ভ্যালু, নিট বিক্রয় মূল্য। এই জায়গাটাতে এই নিট কথাটি আমাদের খেয়াল করতে হবে, যে বিক্রয় মূল্য সাধারণত আমার দেয়া থাকে, দেয়া থাকবে, হ্যাঁ। বিক্রয় মূল্যটা যে এত টাকা মূল্যের শেয়ার বন্ড এত টাকায় বিক্রয় হয়েছে, 1000 টাকা মূল্যের বন্ড 900 টাকায় বিক্রয় হয়েছে, বা 900 টাকায় ইস্যু হয়েছে। সো এখানে লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 900 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। সো বিক্রয় মূল্যটা, নিট বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করতে পারবো, আমার যে বিক্রয় মূল্য আছে সেখানে থেকে আমাকে ইস্যু খরচ বাদ দিতে হবে। ইস্যু খরচ বা ফ্লোটেশন কস্ট, এটাকে উত্তোলন ব্যয় বলা হয়। আমরা ইস্যু খরচ, সো ইস্যু খরচটা আমাদের মাথায় রাখতে হবে। ইস্যু খরচটা কি, ইস্যু খরচ হচ্ছে ফ্লোটেশন কস্ট, ইংলিশে বলছে ফ্লোটেশন কস্ট, আর আম, এটাকে বাংলায় বলছে উত্তরণ ব্যয়। সো এই জায়গাটা একটু মাথায় রাখবো, যে উত্তরণ ব্যয় বা ইস্যু খরচ বা ইংলিশে ফ্লোটেশন কস্ট কাকে বলে। সেটা হচ্ছে, কোম্পানি যখন ঋণপত্র ছাপিয়ে বিক্রি করে, এই বিক্রির সময় কোম্পানির এই ঋণপত্র বিক্রয় বাবদ কোম্পানিকে কিছু খরচ করতে হয়, ঠিক আছে। ঋণপত্র বিক্রি করার জন্য কোম্পানির যে খরচ করতে হয়, ঋণপত্র বিক্রয়ের জনিত যে খরচটি আছে, এই খরচটাকে উত্তোলন ব্যয় বা ইস্যু খরচ বলা হয়। সো আমরা যখন নিট বিক্রয় মূল্য নির্ধারণ করব, আমার বিক্রয় মূল্য থেকে এই উত্তোলন ব্যয় বা ইস্যু খরচটিকে বাদ দিলেই আমি নিট বিক্রয় মূল্য পাবো। আমার অঙ্কে যদি ইস্যু খরচটি না থাকে, তাহলে বিক্রয় মূল্য যেটি হবে, নিট বিক্রয় মূল্য সেটি হবে। আর যদি ইস্যু খরচ থাকে, তাহলে বিক্রয় মূল্য থেকে এই ইস্যু খরচটি আমি বাদ দিয়ে আমি নিট বিক্রয় মূল্য বা নেট সেলস ভ্যালু বের করব। সো n equals to number of year, মেয়াদ বা বছরের সংখ্যা, n সবসময় বছরের সংখ্যা। সেখানে আমরা একটি উদাহরণ দেখিয়েছি, উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি এলপি কোম্পানি 10 বছর মেয়াদী বন্ড 1100 টাকায় ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন রেট বার্ষিক 10%। প্রতি বন্ড ইস্যু খরচ 20 টাকা, কর হার 30%। এই বন্ডটির কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় কত? কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়। সো আমাদের এখানে যে ইনফরমেশন গুলো পেয়েছি, এলপি কোম্পানি, কোম্পানিটির নাম, 10 বছর মেয়াদি। এই 10 বছর মেয়াদি এই কথাটি আমরা দেখে বুঝতে পারছি যে এটি কোন ধরনের বন্ড, এটি হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। যদি এখানে সব কথাগুলোই থাকতো, শুধু এই কথাটুকু না থাকতো, তাহলে আমরা বুঝতাম যে এখানে যেহেতু মেয়াদ নেই, সো এটি হচ্ছে অপরিশোধযোগ্য বন্ড। তাহলে আমাদের প্রথম ক্লাসে আমরা যে সূত্রটি আলোচনা করেছিলাম, সেই সূত্রটি এখানে হতো। আর এখানে যেহেতু মেয়াদ দেয়া আছে, তার মানে এটি পরিশোধযোগ্য বন্ড, তাহলে আমরা একটু আগে যে সূত্রটি দেখলাম, সেখানে ব্যাপারটি হচ্ছে যে আমরা দেখব যে এখানে আমার অঙ্কটিতে মেয়াদ আছে কি নেই। যদি মেয়াদ দেয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটি করব। আর যদি এখানে কোনো অঙ্কে কোনো মেয়াদ দেয়া না থাকে, তাহলে আমরা আমাদের যে পূর্বে যে সূত্রটি আছে, এই যে এই সূত্রটি করব। সো যেহেতু আমাদের এখানে মেয়াদ দেয়া আছে, সো আমাদের এটি হচ্ছে কি ধরনের বন্ড, পরিশোধযোগ্য বন্ড। 10 বছর পরে কোম্পানি কি করবে, এই বন্ড
হোল্ডারকে কি করবে, তার অর্থ পরিশোধ করে দিবে, এই জন্য এটিকে পরিশোধযোগ্য বন্ড বলছে। সো আমার অঙ্কে যে এন লাগবে সেটি হচ্ছে কি 10, n equals to 10। সেই বন্ডটি 1100 টাকায় ইস্যু করেছে। কোম্পানি কত টাকা ইস্যু করেছে? 1100 টাকায়, যার লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। সো এখানে আমি একটু আগে বলেছি লিখিত মূল্য বা ফেস ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু এই কথা দুটি সেম। এমভি বা এফভি দুটি সেম, যেহেতু আমরা আমাদের সূত্রে দেখেছি এমভি ইউজ করা হয়েছে, সো আমরা এখানে লিখিত মূল্যটিকে এমভি দিয়ে, ম্যাচুরিটি ভ্যালু, ফেস ভ্যালু, লিখিত মূল্য সব একই, ঠিক আছে। সো আমার এমভি ইকুয়াল টু 1000 টাকা। আর এখানে সেলস ভ্যালু 1100 টাকা ইস্যু করেছে, তার মানে আমার সেলস ভ্যালু হচ্ছে 1100 টাকা। এখন আমাদের এখানে একটা জিনিস হচ্ছে কি, এই এলপি এলপি কোম্পানির যে বন্ডটি আছে, এটা কি সমহার নাকি অধিহার নাকি অবহারে ইস্যু হয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে লিখিত মূল্য থেকে বেশি মূল্যে ইস্যু হয়েছে, ঠিক আছে, 100 টাকা বেশি মূল্যে ইস্যু হয়েছে। সো এখানে আমরা বলতে পারি যে এই কোম্পানিটি বন্ডটি কি হয়েছে, অধিহারে ইস্যু হয়েছে, যার লিখিত মূল্য 1000 টাকা এবং ইস্যু হয়েছে বা বিক্রি সেলস ভ্যালু বা বিক্রি হয়েছে 1100 টাকায়, লিখিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় বিক্রয় বা ইস্যু হয়েছে, তার মানে এটি অধিহারে ইস্যু হয়েছে। এটাকে বলা হচ্ছে প্রিমিয়ামে ইস্যু হয়েছে। প্রিমিয়ামের পরিমাণ হচ্ছে 100 টাকা, তার মানে 1000 টাকা মাইনাস 1100 টাকা, তাহলে প্রিমিয়ামের পরিমাণ হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এই জায়গাটুকু থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি যেটি অধিহারে ইস্যু হয়েছে, এটির সেলস ভ্যালু হচ্ছে 1100 টাকা। কুপন রেট হচ্ছে বার্ষিক 10%, বার্ষিক সুদের হার হচ্ছে 10%। আমরা জানি কুপন রেট মানে কি, কুপন রেট মানে হচ্ছে বন্ডের গায়ে যে সুদের হার লেখা থাকে তাকেই কুপন রেট বলা হয়। বন্ডের সুদের হারকেই কুপন রেট বলা হয়। সো কুপন রেট 10%, সুদের হার হচ্ছে 10%। প্রতি বন্ডের ইস্যু খরচ হচ্ছে 20 টাকা। আমরা একটু আগে বলেছি ইস্যু খরচ, আমরা যদি সেলস ভ্যালু থেকে ইস্যু খরচ বাদ দিই তাহলে আমরা এনএসভি বা নেট সেলস ভ্যালু পাই, ঠিক আছে। ইস্যু খরচ মানে হচ্ছে এই বন্ডটি ইস্যু করার জন্য প্রতিটা বন্ডের জন্য কোম্পানিকে 20 টাকা করে খরচ করতে হয়েছে, এটা হচ্ছে ইস্যু খরচ। এটাকে বলে উত্তোলন ব্যয়, ইংলিশে বলে ফ্লোটেশন কস্ট। আমরা বিভিন্ন অঙ্কে এফ সূত্রে যখন এফ থাকে তখন বোঝানো হয় যেটা ইস্যু খরচ। আর কর হার হচ্ছে 13%। ওকে, তো আমরা এখন সূত্রে যাচ্ছি। সূত্রে আমরা জানি যে প্রথমেই আমাদের কি লাগে, সূত্রে প্রথমে আমাদের লাগে আই 1 - t, সো আই। সো আইটা আমরা এখন এখানে বের করছি, আই মানে হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ। আমরা একটু আগে বলেছি যে এখানে যেমন সুদের রেটটা দেওয়া আছে 10%, সো আমার আই কিন্তু 10% না, আমাকে আই বের করে নিতে হবে। কিসের উপর বের করব? আমার যে লিখিত মূল্য আছে সেটার উপর সুদের হার ধরে বের করব। সো আমার লিখিত মূল্য এখানে আমরা পেয়েছি কত, 1000 টাকা। সো আমার লিখিত মূল্য 1000, সেখানে আমার সুদের হার বা কুপন রেট হচ্ছে 10%, সো আমার আয় হচ্ছে 100 টাকা। আমি আয়টা বের করে নিয়েছি কত, 100 টাকা। এরপরে আমার কি প্রয়োজন, 1 - t, সূত্রে টি দরকার। টি মানে হচ্ছে ট্যাক্স রেট। সো আমার ট্যাক্স রেট বা কর হার 30%। সবসময় আমাকে আমার এই সূত্রে যখন আমরা ট্যাক্স রেটটা ব্যবহার করব তখন সেটাকে পয়েন্টে নিয়ে আসতে হবে, 0.30, ঠিক আছে। 30%কে আমরা যখন 100 দিয়ে ডিভাইড করব তখন আমার একটা পয়েন্টে চলে আসবে 0.30। ওকে, সূত্রটা আমরা আরেকবার দেখি, প্লাস এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন। এমভি, একটু আগে আমরা বললাম আমার এমভি আর ফেস ভ্যালু এফভি দুটি সেম কথা, দুটিকেই লিখিত মূল্য বা পরিশোধযোগ্য মূল্য বলছে। তো আমার এখানে এমভি হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। এমভি পরিশোধযোগ্য মূল্য বা লিখিত মূল্য হচ্ছে কত, 1000 টাকা, ঠিক আছে। তারপরে আমার কি লাগছে, এনএসভি, এইটা লাগছে। এমভি পেলাম 1000, এনএসভি মানে নেট সেলস ভ্যালু লাগছে। সো নেট সেলস ভ্যালুটা আমাদেরকে কি করতে হবে, বের করে নিতে হবে। নেট সেলস ভ্যালু কিভাবে বের করে নিব, বিক্রয় মূল্য আমরা জানি, বিক্রয় মূল্য থেকে ইস্যু খরচটা বাদ দিতে হবে। বিক্রয় মূল্য আমার কত, বিক্রয় মূল্য হচ্ছে আমার এখানে 1100 টাকা বিক্রয় মূল্য।
বিক্রয় মূল্য 1100 টাকা থেকে আমরা ইস্যু খরচ 20 টাকা যখন বাদ দিচ্ছি তখন আমরা পাচ্ছি নিট বিক্রয় মূল্য বা এনএসভি। তাহলে আমরা এনএসভি পাচ্ছি 1080 টাকা। সো আমার এখানে লাগছে এমভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এন। সো আমার এখানে এনটা আমাদের কত? এনএসভি হচ্ছে আমার এনএসভি হচ্ছে কত? সো আমাদের এন হচ্ছে 10 বছর। এন ইকুয়ালস টু 10 ইয়ার্স। এন হচ্ছে আমার 10 বছর। এন হচ্ছে আমার 10 বছর। এন ইকুয়ালস টু 10। নিচেও ঠিকই যাচ্ছে এমভি প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2। সো আমরা আমাদের সবগুলো ইনফরমেশন পেয়েছি, এখানে সবগুলো ইনফরমেশন পেয়েছি, আই পেয়েছি, এমভি পেয়েছি, এনএসভি পেয়েছি। ঠিক আছে? আই কত? 101 মাইনাস টি, এখানে 0.30 প্লাস এমভি হচ্ছে আমার এমভি মানে ফেস ভ্যালু ছিল 1000 টাকা। এনএসভি টা আমরা বের করেছি। এনএসভি টা আমরা কিভাবে বের করেছি? বিক্রয় মূল্য ছিল 1100, সেখান থেকে আমরা বাদ দিয়েছি 20 টাকা মানে ইস্যু খরচ বাদ দিয়েছি, তখন আমরা 1080 টাকা পেয়েছি। ডিভাইডেড বাই এন। সো ডিভাইডেড বাই এন হচ্ছে এন পেয়েছি 10, আর নিচে হচ্ছে ঠিক একইভাবে এমভি, এখানে প্লাস চেঞ্জ হচ্ছে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস এনএসভি ডিভাইডেড বাই 2 ইনটু 100। সো ক্যালকুলেশনটা তোমরা যখন করে নিবে ফাইনালি তোমাদের অ্যান্সার হচ্ছে 5.96%। ওকে, সো আমরা আজকে করলাম, আমরা বের করেছি কেডি। কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেট ক্যাপিটাল বা ঋণ মূলধন। ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় বের করেছি। একটা কোম্পানির মূলধন সংগ্রহের 4টা উৎস আছে, তার মধ্যে একটি উৎস হচ্ছে ঋণ। কোম্পানি যখন ঋণপত্র বা বন্ড ইস্যু করে তার মাধ্যমে কোম্পানি যে অর্থ সংগ্রহ করে সেটা হচ্ছে ঋণ মূলধন। সো আমরা এই ঋণ মূলধনের দুটি সূত্র আছে দু ধরনের ঋণপত্রের উপর ভিত্তি করে। সো একটি ঋণপত্র হচ্ছে যার কোনো মেয়াদ দেয়া থাকে না, সেটি হচ্ছে অপরিশোধযোগ্য ঋণপত্র, সেটি আমরা লাস্ট ক্লাসে করেছি, সেটি সূত্রটি একটু ছোট। আর এটি হচ্ছে পরিশোধযোগ্য ঋণপত্র যার মেয়াদ দেয়া থাকে। এই সূত্রটি আমাদের মুখস্থ করে ফেলতে হবে এবং আমাদেরকে আহ সূত্রটি মুখস্থ করে বুঝতে হবে যে আমার জাস্ট এখানে যে কাজটি করতে হবে যে কোন সূত্রটি বসবে। যদি মেয়াদ থাকে তাহলে এই সূত্রটি বসবে, মানে এন যদি থাকে তাহলে এই সূত্রটি বসবে, আর এন যদি না থাকে বা মেয়াদ না থাকলে ছোট সূত্রটি বসবে। সো আমরা এই সূত্রটা প্র্যাকটিস করব এবং অবশ্যই ক্লাসগুলোতে অবশ্যই একটু রেসপন্স করব, কারণ ক্লাসগুলো তোমাদের আমি মনে করি যে যদি একটু একটু ফলো করো তাহলে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। বাসায় পড়ালেখা করো, তোমরা বাসায় নিরাপদে থাকো সবাই। আর আসসালামু আলাইকুম।